আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৭। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। নাজহারের গলায় হাত রেখে তৌসির ওকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে ঠেসে ধরে। নাজহারের পিঠে গিয়ে ঠেকে দেওয়ালে। নাজহার বেশ ব্যথা পায়। এতে চোখে কুঁচকে নেয় কষ্টে। তৌসিরের মস্তিষ্ক চায় ওকে জানে মেরে দিতে, কিন্তু মন চায় না। মন বারংবার বাধা দেয়। নাজহার একদম মুখোমুখি হয়ে নাজহারের কালচে সবুজ ন্যায়ের কঠোর চোখে চেয়ে রয়। তারপর বলে, দিতাম গলা টিপে সৌয়া ফাইরা নিতাম। নাজহার জানে তৌসির ওকে মারবে না। কেন জানি এটা আলাদা বিশ্বাস আছে মনে যে তৌসির ওকে কিচ্ছু করবে না। আর করলেও নাজহার ভয় লাগে না। তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকিয়ে বলে, আপনার মর্জির উপরে নির্ভর করে। তৌসির নাজহারের কথা কিছু সময় চেষ্টা করে নিজের রাগ দমাতে, কিন্তু পারে না। শরীরে জ্বলছে রাগে, তাই গলা টিপে ধরতে নেয়। নাজহারের গলা চেপে ধরে বলে, তোর এত সাহস, আজ সাহস বের করে নিমু। নাজহার শ্বাস ফেলতে পারছে না। যন্ত্রণা নিজের সবটুকু শক্তি দিয়ে তৌসিরের হাতে চেপে ধরে নিজেকে দুই হাত দিয়ে, যাতে তৌসির ওকে ছেড়ে দেয়। গলা ফেটে যাচ্ছে, রগ মনে হচ্ছে বের হয়ে আসবে ছিঁড়ে, এমন অনুভূতি হচ্ছে। তৌসির নাজহার এমন অবস্থা থেকে নিজের রাগ দমন করে নেয়। নাজহার গলা ছেড়ে দেয় আর রুক্ষ গলায় বলে, যদি বউ না হইতি তাইলে এই নিয়ে আস্তরে কবর দিতাম লোমাগি। নাজহার ছাড়া পেতে মাথা ঝুঁকিয়ে গলায় হাত ধরে সমানতালে কাশতে থাকে। চোখ লাল হয়ে গেছে, বুক ধড়ফড় করেছে যন্ত্রণায়। নাজহারকে এমন করতে দেখে তৌসিরের হাত বাড়িয়ে ওকে একটানে কোলে তুলে নেয়। নাজহার সাথে সাথে ধস্তাধস্তি করতে শুরু করে এতে, আর চিৎকার করে বলে, আমাকে ছাড়ুন বলছি, ছুবেন না আমায়। তৌসির নাজহারের কথা কর্ণপাত না করে ওকে বিছানায় নিয়ে বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে গ্লাসে ঠোঁটে ঠেকিয়ে ধরতে ধরতে বলে, আমার বউ হইয়া আমার লগে গাদ্দারি করবি তো এমনিই মরবি, জানোয়ার নি। নাজহার পানি খায় না, উল্টো রাগে তৌসিরের হাত থেকে গ্লাসটা নিয়ে ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে। আর বিষ ভরা নয়নে তৌসিরের ন্যায় তাকিয়ে বলে, আমি খাবো না পানি, প্রয়োজন নেই এইসবের। তৌসির নাজহার কথা শুনে ওর দিকে একটু ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, তোমার শাওয়ার এই ঝাঁজ থাপড়াইয়ে নামামো আমি। নাজহার তৌসিরের কথায় ওর দিকে রক্তচক্ষে চেয়ে কিছু সময় তাকিয়ে রয়। তারপর হিংস্র বাঘিনীর মতো তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে চিৎকার করে বলে, আজ ফ্লাশ করেছি না, আর যদি পাই জুই একটু পুলিশের কাছে দেব। আমি আপনার যতক্ষণ না ক্ষয় করব ততক্ষণ শান্তি হবে না, মনে রাখবেন। তৌসির নাজহারের সাহস দেখে হতবাক হয়ে চেয়ে রয় ওর পানে। তৌসিরের কলার ধরতে কত বড় সাহস! তৌসির এক পলক নাজহারের দিকে তাকায়, তারপর আবার কলার দিকে তাকিয়ে বলে, কলার স্যার শাওয়ার মাইয়া। নাজহার তৌসিরের কথায় নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের শরীরে যতটুকু শক্তি আছে তা প্রয়োগ করে দুই হাতের চেপে ধরে তৌসিরের কলার ছিঁড়ে নেয় কিছুটা অংশ। হুঙ্কার দিয়ে বলে, ছাড়বো না, ছিঁড়ে নিব। তৌসির নাজহারের সাহস দেখে হতবাক ও বাকরুদ্ধ হয়ে চেয়ে আসে নাজহারের পানে। কিছু মুহূর্তে রক্তচক্ষু চেয়ে নেয়, থুতনি চেপে ধরে বলে, তোর সাহস বেশি বেড়ে গেছে, ডাকাইতের বাচ্চা। নাজহার নিজে থেকে তৌসিরের হাতে ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে বলে, আমার সাহস বাড়েওনি কমেওনি, ঠিক আছে? তুই কোন সাহসে আমার পাঞ্জাবি ছিঁড়লি? নিজের সাহসে ছিঁড়েছি। তৌসির নাজহারের কথা এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর পানে, তবে নির্লিপ্ত চোখে মনে মনে ভাবে, এই নাদানের বাসার সাহস বেশি বেড়ে গেছে, এর একটা ব্যবস্থা করতে হইব, নয়তো দুদিনে পরে আমার বুকের উপরে উঠা আজান দেব। তৌসির ধীরে ধীরে নাজহারের গালে হাত রাখে। নাজহার বেশ ঘাবড়ে যায় হঠাৎ তৌসির এতটা শান্ত দেখে। তৌসির এতটা কাছে আসছে বা কেন? মনে ভয়ের খোরাক জাগে। তৌসির নাজহার কিছুটা করতে যাবে, তখন ওর চোখ যায় নাজহারের গালে লাল দাগের দিকে, যেটি গলা চেপে ধরার জন্য হয়েছে। তৌসির এটা দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাজহারের গলার পানে। ফর্সা ধবধবে ত্বকে আঙুলের চাপের লাল দাগ হয়েছে, আলতো ভাসছে। এটা দেখে তৌসির আর কিছু না বলে নাজহারের থেকে ছিটকে দূরে সরে যায়। বুক ভরা অশান্ত শ্বাস ছেড়ে টাস করে বিছানায় নাজহারের পাশে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। হাঁটুর নিচ অব্দি পা ছড়িয়ে বিছানার বাইরে ঝুলিয়ে রাখে। নাজহার এতটুকু কষ্ট দিতে চায় না ও, কারণ যদি নাজহারে কিছু করে তাহলে নাজহারকে নিয়ে বাড়ির লোকেরা এসব বলবে। তবে ওরা তৌসিরের সাদাসাদি ভালো মানুষকার সাদাসিধা ফুপিকে শান্তিতে সংসার করতে দিবে না। তাই নিজেকে সংযত করতে হবে। তৌসির কসম খেয়েছে নিজের দাদাজানের কাছে যে ও নাজহারকে আগলে রাখবে। যদি ওয়াদাবদ্ধ না থাকতো তাহলে এতদিনে নাজহারের কবর খোঁড়া হয়ে যেত, বা শরীরে বিভিন্ন অংশ বের করে নিজে পাচার করে দিত। এখন কিছুই করতে পারছে না। ভেবেছিল বউ একটা নরম টাইপের হবে, ও যা বলবে তাই শুনবে, কিন্তু হলো উল্টো। এ তো বউ নামে শত্রু। তৌসির তো ভয়ে আছে নাজহার না কবে ওকে ঘুমের মধ্যে কুপিয়ে নেয়।
তৌসির সিলিংয়ের দিকে একদৃষ্টিতে চেয়ে এসব ভাবছে। এদিকে নাঝার ঘেন্নায় গা ঘিন ঘিন করছে। কেন জানি ওর বসে আছে অগ্নিনয়ের ফ্লোরের ন্যায় তাকিয়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে দুই হাতে দাঁতে চেপে বিছানা চাদর খবলে ধরেছে। ফ্লোর থেকে চোখ তুলে আলগোছে চোখ বুলায় এক নজর, তখন চোখে পড়ে তৌসিরকে। তৌসিরের লুঙ্গি হাঁটুর উপর উঠে গেছে, এতে ওর লোমযুক্ত ধবধবে ফর্সা পুরুষালী পা নাজারের চোখে স্পষ্ট। নাজার ঘেন্নার চোখে ফিসিয়ে নিয়ে ফিসফিস করে বলে, নির্লজ্জ। তৌসির নাজারের কথাটা মেকি হেসে সিলিংয়ের থেকে চোখে ফিরে নাজারের ন্যায় তাকায় কিছুটা সময়। চোখ আবারও দৃষ্টি নিবদ্ধ করে সিলিংয়ের উপর আর কটাক্ষ বলে বলে, বউয়ের সামনে লুঙ্গি না পরলেও চলে, আমি তো পরে আসি, তাই আমি নির্লজ্জ নারে গাদ্দারিনী। গাদ্দারিনী, কত বড় কথা। নাজার চোখ বড় বড় করে তৌসিরের দিকে ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকিয়ে সংযম মৃদু ভঙ্গিতে বলে, আমি আপনার সাথে কি গাদ্দারিনী করেছি এত বড় তকমা দিচ্ছেন? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজারের দিকে ব্যঙ্গতে তাকিয়ে বলে, এই যে আমার কয়েক হাজার লস করাইলা। নাজার নিজের অন্তর্জ্বালা দমন করে বলে, ভালো করেছি, এটা যদি গাদ্দারিনী হয় তবে আমি গাদ্দারিনী। তৌসির তুচ্ছ তাচ্ছিল্যভাবে গলায় বলে ওঠে, হ্যাঁ তা তো করবি, তুই তো নেবপল্লাবের গাদ্দারিনী পরিবারের মাইয়া। নিজের মুখ সামলে নিন, অতিরিক্ত বলছেন। খাঁটি কথা কইতাছি, স্যাতলাইক গো তোমার মনে সৌর মাইয়া। নাজার এক লাফে উঠে বসে, রাগে শরীরে ফাড়ছে। মন চাচ্ছে তৌশিকের বুকে এক টানে কোপ মারতে মারতে কলিজা ছিন্নভিন্ন করে নিতে। এক গালাগালি। নাজার রাগে নিজের বেডের সাইডে কবাডের উপর যে পানির জগ রাখা ছিল সেটা হাতে নিয়ে কোনো কিছু পরোয়া না করে তৌসিরের উপরে ছুঁড়ে মারে। তৌসিরের উপরে পানি পড়তেও হকচকিয়ে ওঠে, এমনটা আশা করেনি। এক ঝটকায় উঠে বসে। ইশারে নামাজ শেষ করে একটা টঙের দোকানে বসে আছে তাল্লা ভাই। গায়ে জড়ানো ছাই রঙের একটা শার্ট আর সাথে জিন্সের প্যান্ট। চুলগুলো সবসময়ের মতো এলোমেলো রূপ নিয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছুটা। এক হাতে চায়ের কাপ, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। এই দুটো জিনিসে ওনার আপন বর্তমান আল্লাহর পরে। চায়ের রস এক ফোঁটা না হয় চা গিলতে গেলে কম্পন হিসেবে সিগারেটে এক টান দেওয়া লাগে। সিগারেটে টানতে টানতে কালচে দাগ পড়ে গেছে ঠোঁটে। উনি এসব খাচ্ছেন আরও ভাবছেন একটা মিঠে অতীত নিয়ে, আর তা হলো নাজারের বয়স যখন 14, তাল্লা একদিন রাতে আকাশের ন্যায় তাকিয়ে আকাশ দেখছিল। তখন নাজার ওনার পাশে এসে দাঁড়িয়ে নিজের সমস্ত সাহস একত্র করে একখানা বাণী ক্ষীণ গলায় উচ্চারণ করেছিল, তালা ভাই, আমি আপনাকে পছন্দ করি। এই বাণী কর্ণগড় হতে তালা ভাই স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। তবে তার দৃষ্টি আকাশবাণী নিষিদ্ধ ছিল। তালা ভাই অন্তর উথালপাতাল ভরপুর হয়েছিল এমন মহাবাণী তিনি তার সুধাসন্ধিনীর মুখ থেকে শুনেছিল ওই মুহূর্তে। তালা ভাই কথাটা শুনে মনে মনে আনন্দিত হলেও তার বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেননি সেদিন। তিনি জানতেন নাজার শুধুমাত্র আবেশে এমন বাণী উচ্চারণ করেছে। সেদিন কিছু সময় চুপ থেকে তিনি ঘাড় ফিরিয়ে তাকিয়েছিলেন সুধময় চোখে নিজের রুদ্রঋণীর পানে। তারপর ঠোঁটে আলগিয়ে হেসে স্মিত সুরে বলেছিলেন, আবেগ ছেড়ে বিবেক দিয়ে ভাব, দেখবি তোর ঝেড়ে ফেলা আবেগের সাথে এই তালাও ঝরে যাবে তোর অন্তর হতে। তালা ভাইয়ের উত্তর শুনে নাজার অসহায় দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। আজ কেন জানি সেই অসহায় মুখটা বারংবার তালা ভাইয়ের চোখের সামনে ভেসে ওঠে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার। তাল্লা ভাইয়ের মনের বাস্তবার খোরাক। তালুকদার পরিবারের এত মারামারি, এটা ওটা উনি এসবে নেই। উনি আলগোছে বাঁচছেন, বাবার থেকেও নেই। পরিবার থাকলেও তারা কখনো তাল্লা ভাইয়ের কেমন আছে বা কী প্রয়োজন খুঁজে নেননি। নিজের মতো যেমন তেমন করে বেঁচে আছেন। দাদা জানার খেয়াল রাখতো যতদিন বাবার সাথে তাল্লা ভাইয়ের কথা বলে না। আজ প্রায় 22 বছর ধরে। ওনার মায়ের মৃত্যু 30 দিন পরে ওনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই অভিমানে আজও কথা বলেন না বাবার সাথে, যদিও বাবা সবসময় চান কথা বলতে, কিন্তু তাল্লা ভাই কথা বলেন না। ওনার অন্তরে ঘৃণা জন্ম নিয়েছে এই ভাবনা থেকে যে 40টা দিনও অপেক্ষা করতে পারলেন না ওনার বাবা। এতটা কম ভালোবাসার সংসার করেছিল তার মা চলে যাবার পর বাবার পর হয়ে গেলেন ওনার আপন বলতে। তিনি নাজার কি মনে করতেন? নাজার খেয়াল রাখতো, ওনার চা বানিয়ে দিত, বাইরে থেকে এলে পানি দিত। মা যেমন সন্তানকে আগলে রাখেন সেভাবে নাজার আগলে রাখতো ওনাকে। তার কাপড় পর্যন্ত নাজার ধুয়ে দিত। অনেক দিন ওনার মুখে ভাত তুলেও দিয়েছিল। খুব খেয়াল রাখতো ওনার। এই অগোছালো তালা ভাইকে গোছানোর জন্য নাজার ছিল। কিন্তু আফসোস, তালা ভাইয়ের এত আপন মানুষ
ওনার হয়ে থাকলো না। তালা ভাই নিজের সামনে চারপাশে চোখ বোলালো, চোখ দুটো লাল হয়ে আছে। তিনি চারদিকে তাকালেন। 4 দিন ধরে ঠিকমতো ঘুম নেই বিধায় এমন সময় 4-5টা ছেলে এসে তালা ভাইয়ের পাশে বসে তার দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে একজন আবদার এঁটে বসলো, তালা ভাই একটা গান গান। তালা ভাই নীরব চোখে ওদের দিকে তাকান। ওনার গানের গলা ভালো বিধায় গ্রামের সবাই ওনার গলায় গান শুনতে চায়। কি আর করার, ছোট ভাইদের আবদার। সিগারেট হাত থেকে ফেলে দিয়ে সবটুকু চা একবারে গিলে সিগারেট ধোঁয়া উড়ছে মুখ থেকে এখনো। গিটারটা হাতে তুলে নিলেন। এরপর গিটারে তারে সুর তুলতে তুলতে আহত গলায় গাইলেন, তোমার আকাশ ধরা শখ, আমার সমুদ্রের চোখ, আমি কি আর দেব বলো, তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভিতর ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থর থর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়, আমি কি আর ঘুরে থাকি ছিল কথা কত বাকি, তোমার গোপন সবই রয় আপন মনে হয়। এতটুকু গিয়ে তালাভাই থেমে যান। বুক টেনে শ্বাস নিতে পারছেন না, বড্ড কষ্ট হচ্ছে ওনার। নাজার মুখটা বারবার ভাসছে চোখের সামনে। নাজার বলতো, তালাভাই মৃত্যুর আগ অবধি মনে থাকবে আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি। এই কথাটা পুড়িয়ে খাচ্ছে তালাভাইয়ের অন্তর। কুকড়ে নিচে নাজার না পাওয়ার দহন। সবাই মন দিয়ে শুনছিল, হঠাৎ বন্ধ হয়ে সবাই শুদ্ধ স্তব্ধ হয়ে যায়। তালাভাইয়ের চোখে বুঝে বক ভরা শ্বাস নেয়। চোখ বুঝতেই নাজারে চাঁদমুখ আবার ভেসে ওঠে, দহনের দগ্ন হয়ে আবারও গিয়ে ওঠে। কিছুক্ষণ পর আবারও থেমে যায় তালাভাই। আবারও গান গাওয়া সম্ভব হচ্ছে না ওনার পক্ষে। নাজারকে বড্ড মনে পড়ছে, খুব বেশি মনে পড়ছে। ওনার কানে ভাসছে সেই 4 বছর আগে নাজারে বলা কথা, তালা ভাই আমি আপনাকে পছন্দ করি। এটা মনে হলেই কলিজা ছিঁড়ে যায়। মনে হয় কেউ মনে পুড়িয়ে দিচ্ছে। তালা ভাই কিছু সময় চুপ থেকে আবারও জোর গলা গেয়ে ওঠে, আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায় তারা আমি হই যে দিশে হারা, তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার চাঁদ, তোমার ফেরার সম্ভাবনা আমাবস্যায় জোছনা, তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়, আমি ভোরে ঝাপসা পাথা আমার মরার কিসে ভয়। তৌসির, নাজিম চাচা, মিনহাজ মামা, তৌসিরের মেজো চাচা তন্ময় চাচার সাথে আছে ওদের কিছু কাজের লোক, কোরআন আলী, নুহার শাহ, রুদ্র, দেওয়ান। তৌসির নাজিম চাচা কিছু করেনি আর না কিছু বলেছে। ড্রাগের বিষয়টি নাজিম চাচার সাথে বলেননি। এসব নিয়ে তিনি আর ভাবতে চান না। তৌসির নাজারকে কিছু করেননি আর না কিছু বলেছেন এ বিষয়ে। নাজারের পানি মেরে চুপচাপ বেরিয়ে এসেছে রুম থেকে। কারণ নাজার সামনে থাকলেই নাজার আঁচড় মেরে ফেলতো। রাগা কন্ট্রোল করতে হবে, তাই কিছু বলতে পারেনি। প্রতিশোধ নেওয়া যাবে। তৌসির রাগ কমাতে এই আড্ডায় যোগ দিয়েছে। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বললেন, কিরে নটর, তুই বিজলি কেন? তৌসির সোফায় হেলান দিয়ে বিরক্তি স্বরে বলল, আর কইও না, এক সাউ আইনা দিস গলায় ঝুলাইয়া। মিরাজ মামা ভুরু কুচকে বলেন, কেন, হয়তো ওরে ভিজাইছে নাকি? ভিজাইছে কি শুধু ওই আফ্রিকান মালের জন্য? যে মাল রাখছিলাম ওইডারে দিয়ে বাথরুমে ফ্লাশ করে দিছে। তন্ময় চাচা এটা শুনে কটাক্ষ করে হেসে বললেন, আরে নতুন নতুন এমন করবই, বুঝিস না বাচ্চা মাইয়াডা। নাজিম চাচা মদের গ্লাসে বরফ নিতে নিতে বললেন, বুঝোস মাইয়ারে, আর না বুঝাইলে জায়গায় জিন্দা গায়রা নিস। তৌসির খাপছাড়া স্বরে বলে উত্তর দেয়, এত সুন্দর বউরে মায়েরা নিতে কস, পরে তোর মায়েরে হাঙ্গা দিবি আমার কাছে। মিনাজ মামা হেসে বলেন, আমার মায়েরে দেমো, করবি তোর দাদি না কইরা নানির লগে করলে লাভ হইব ভালা। তৌসির তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, আমার আর কাউরে লাগবে না, আমার নাদান বউরে নিয়ে আমি বাঁচমু। তন্ময় চাচা হেসে বলে, একজন বেড়া মানুষের সব থেকে আপন হলো এই জগতে তার সংসারের বউ। বেচারা কিনা সব ছেড়ে নিঃস্বার্থে সারাটা জীবন কাটাইয়ে দেয়। তাই বউরে কলেজের ভিতরে লুকাইয়ে রাখো, নিজে না খেয়ে তাকে খাওয়াইও, ঘাড়তারামি করলে একটু বুঝাইও, তার হাতে 2-1টা মাইর খাইও, তারপরও বউকে কষ্ট দিও না। তৌসির তন্ময় চাচার লেকচার শুনে তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, মেজো চাচা, বউর বেশি ফস দিতে নাই, এগুলো বাদ দাও, কামের কথা কও। নাজিম চাচা বললেন, কি আর কামের কথা কমু, আজকেও একটারে কুপাইছি ইচ্ছা মতো, কুপাইতে কুপাইতে ভেতরে সব কিছু খতম করে দিছি, তাই এর শরীরে আজ আর কিছু বাঁচতে নাই। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, বালের রাগ সামলাইতে পারো না, জানো, জানে মারলেই তো হয়, এসবের নষ্ট করে কি আছে, নষ্ট না করলেই হয়তো ভিতরের মাল।
মিনাজ মামা বিয়ারের বোতলে ঠোঁটে লাগাতে লাগাতে বললেন, আরে আমি ওর জায়গায় হইলে ওর শরীরের অংশ কেউ খুঁজতে পাইতো না। ভালো করছে মারছে। আরে শুয়োরের বাচ্চা নিজের সৎবোনরে রেপ করছে, 15 পোলারে নিয়া মাইয়েডারে মাইরা গেছে, কত বড় জানোয়ার। তো সে এটা শুনে বলে, ওই 15টা এখনো বাইসে আছে? হ আছে, ধরতে পারে নাই পুলিশ। এই আসল কালপিটরে রুদ্র ধৈর্য আনছিল। তো সে রুদ্রের দিকে তাকিয়ে বলে, আগামীকাল সবগুলোর ধরবি, তোর লগে ওসিও থাকবে, অগ ধরার আইন না। আমারে কল দিবি, আমি মারমু, এতে বেশ কয়েকটা কিডনিও পামু। রুদ্র দেওয়ান বলে, আইসা, কিন্তু 2টা কিডনি আমারও লাগবে। সাইডে নিবি নে। আইসা। নুহাম শাহ বলে, আমার চোখ 2 জোড়া লাগবো। নাজিম চাচা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, গতকাল কি না 2টা নিলি? আরও লাগবো ছোটো চাচা, আরও 2টা। তৌসির বলল, আইসা নিবি নে, আগে ওই খানকির পোলাগুলারে ধৈর্য আন। কোমল আলী মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলেন, তন্ময় চাচা, আপনাগো আগামীকাল সমাবেশ আছে, কয়টায় বের হইবেন? তৌসির হাসতে হাসতে বলে, সমাবেশে গিয়া কি করবা মেজো চাচা? আখিরি জনগণ যেমনি চিল্লাইব, মাঝে মধ্যে মন চাইবে সবগুলোর বোমা মাইরে উড়াইয়ে দেই। তন্ময় চাচা সিগারেট টান দিতে দিতে বলেন, হরে এইটা আমার মনের কথা কইছো, এইটা মাঝে মধ্যে আমারও মাইন্ডে আয়, কিন্তু কি করবো কত? না গেলে তো আর ভোট পামো না। তৌসির হেসে বলে, যাও যাও, আর রাজনীতির বদলে আরো দুর্নীতিবাদ হও। মিনহাজা মামা তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলেন, এইবারে যত টেন্ডারে টাকা আইব সব বেশ অর্ধেক মাইরা দেমু মেজো ভাই সব। নাজিম চাচা বললেন, বেশ অর্ধেক কেন, পুরোটাই খাইয়ে নিও, কি করবা? মানুষের লাগি কইরা মানুষ তো আর ভালা করতো না। তো সে রুমে আসলো, এখন রাত 3টা। নাজহার পানির মারার পর যে গিয়েছিল আর এই এলো, ড্রাগ নিয়েছিল হালকার উপরে ঝাপসা একটু, তাই কিছু সময় বসে ওটার নেশা কাটিয়েছে, ঘরে এলো। নেশা কাটানোর আগ অব্দি রুমে প্রবেশ করেনি, কারণ এখানে নাজার আছে, নিজের কন্ট্রোল হারিয়ে অসহ্য কিছু হয়ে যাবে তা তিনি চান না। নাজার সামনে নিজের পুরুষত্বের নিয়ন্ত্রণের সম্মানটা পানসে হয়ে যাক, আর সারা জীবনে দাগা থেকে যাবে। আর যে নাজার তৌসিরের এ কয়েকদিন এটা বুঝিয়ে গেছে, যদি কিছু হয় ওদের মধ্যে এমন রকম, তবে নাজার তৌসিরের সারা জীবনে খোটা দেবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে নাজার পাশে এসে দাঁড়িয়ে নাজারকে দেখতে শুরু করলো। নাজার ডান হাত কাত হয়ে শুয়ে আছে, ওর মাথার কাছে একটা সাদা বিড়াল পেটে উল্টে শুয়ে আছে। ওর ডান হাতের বাহুতে একটা ব্রিটিশ লং হেয়ার বিড়াল শুয়ে আছে, যার চোখ নাজারের মতো সবুজ, আর ওর বা পাশে ক্যালিকোলো বিড়াল শুয়ে আছে। এটা আবার অন্যরকম, এই বিড়াল ত্রিবর্ণের, রসমলা সাদার উপরে কমলা বর্ণের। এই বিড়ালগুলো বিদেশি। নাজার বাদামি কোকড়ানো চুলগুলোর ওপর এলোমেলো হয়ে সিটিয়ে আছে। ওর চুলগুলো দেখে মনে হয় শিউলি ভেজা ভোরের মতো বাদামি কোকড়ানো কেশ। তৌসিরে নাজার এই আবাসীয় মুগ্ধ মধ্যকার দৃশ্য চোখ বুঝিয়ে শান্তি চেপে পড়ে চোখে। মুগ্ধ তার মোহজাল তৌসির আলতো নয়নে চেয়ে রয়েছে কিছু সময় নাজার পানে, আর মনে মনে শোধায়, সিদ্দিক তালুকদার একখানা সিজ জন্ম দিছে রে, এক্কেবারে মনের মতো। তৌসির নাজারকে দেখা ছেড়ে টেবিলের দিকে যায় টর্চ লাইটটা নিতে, কারণ ও আর কোনো মতে আলী মিলে আলো শিকদারে যাবে মাছ ধরতে বলে। আজ বিকেলে পশ্চিমে দোষী বিলে বড় বড় গাজার মাছ দেখেছে। মাছগুলো একরকম শক্তপোক্ত, কারণ এই বিল দোষী বলে কেউ ওটাতে যায় না, কেউ যায় না, আর না যাকে তৌসির যায় মাঝে মধ্যে গিয়ে রাতিবেলায় মাছ ধরে আনে। ওর মা আর বিবিজান চিল্লান যেন না যায়, কিন্তু তৌসির এসবে তোয়াক্কা করে না, কখনো করেছিল আর না করবে। ও নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। লাইট নিয়ে সাথে ভ্যাসলিনের কৌটোটা নিয়ে নেয় হাতে, তারপর নাজারের পাশে এসে বসে বাপাস থেকে বিড়ালটা অতি সাবধানের সহিতে সরাতে সরাতে মনে মনে বলে ওঠে, যেমন বিলাই নিয়ে ঘুমাইতেছে, ভবিষ্যতে অমনি আমার বাইসে গাছা নিয়ে ঘুমাইলেই হইল। এই বলে আপন মনে মেকি হেসে নাজারের উপর থেকে ওর চুলগুলো হাত বাড়িয়ে সরিয়ে নেয়। নাজারের গাল আলতো করে হাতে রেখে বুঝতে পারে নাজারের ঘেমে গেছে। আর যাবেই তুই, এত গরমের মধ্যে চুল ছেড়ে ঘুমিয়েছে যে। তৌসির ধীরে ধীরে নাজারের ডান পাশে এসে 2 হাঁটু গিরে বসে। ওর ডান হাতে পাশে থেকে বিড়ালটা সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর 2 কাঁধের হাতে রেখে ওকে ঘুমের মধ্যে তুলে বসায়। নাজারের মাথা এসে ঠেকে তৌসিরের বক্ষে। তৌসির কেঁপে ওঠে অল্প, কারণ নাজারের নাক মুখ ঘেঁষে যাচ্ছে বরংবার ওর গালে। নাজার ঘুমন্ত উষ্ণ শ্বাস তৌসিককে এলোমেলো করে দিচ্ছে ভেতর থেকে। ঘুমের ঘরে নাজার ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আব্বা আমি যাব না ওই বাড়িতে।
তৌসির নাজহারের কথা ওর দিকে মুখ নামিয়ে তাকায়, একটুর জন্য তাকিয়ে চোখ আটকে যায় নাজহার নিষ্পাপ মুখখানায়। তৌসির নিজের মনে সামলিয়ে দুহাতে মুঠোবন্দি করে নেয় নাজহার তাকে বিমোহিত করে রাখায় বাদামি কেশগুলোতে। তারপর ধীরে ধীরে সেগুলো অন্তর থেকে বোনা যত্নে জলের জালে খোপা করতে থাকে আতল মনোযোগী হয়ে। খোপা করা শেষ হয়ে আপন মনে বলে, সউর মায়ের এক চুল মায়েরি পাটের মতো আমার হ্যারান কইরা দিল। এই বলে নাজহারের কাঁধে হাত রেখে ওকে শোয়াতে যায় ফের। তখন আবারও নজর আটকায় নাজহারে আছদা চাঁদের আলো ঝলমলে করা শরীরের চেহারায়। তৌসির মহাবিষ্টিত চোখে চেয়ে রয় নাজহারের চাঁদের আভায় মোহিত চেহারায়। কি একটা ভেবে ধীরে ধীরে নাজহারের বা গালে নিজের নাক মুখ ঠেসে ধরে চোখ বুঝে রয় নিজের স্ত্রীর প্রথম চুম্বন করলো তৌসির। ভেতরটা কেঁপে উঠল এই অনুভূতিতে। বুক ধড়ফড় করার পরেও তৌসির নিজের নাক মুখ ঘেঁষে রয় অনেক সময় নাজহারের নরম গালখানায়। মন চায় না নাজহারকে ছাড়তে। যদি নাজহারকে আপন বক্ষে টেনে নিয়ে কয়েকটা কোটি বছর ঘুম পার করত হতো, তাহলে হয়তো শান্তি লাগত তৌসিরের এই অশান্ত মনে। নাজহার মাইগ্রেনের ব্যথার ঔষধ খেয়ে ঘুমিয়েছে বিধায় এসবের খবর ওর নেই। ঘুমের দেশে তলিয়ে আছে সে। আর এমনই ওকে ঘুমের মধ্যে কেউ জড়িয়ে নিলেও ও টের পায় না, এমন বেজাতে ঘুমে ঘুমায় ও। নাজহারকে আলগোছে শুয়ে দিয়ে ওর গালে ভ্যাসলিন লাগিয়ে দেয় তৌসির। মনটা এখনো বড্ড অশান্ত হয়ে আছে। নাজহারকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, ভেতরটা কেমন কেমন করছে, কিলবিলিয়ে উঠছে নিজের মনে। এই বেহাল দশা তৌসির বিরক্ত হয়ে শোধায় আপন মনে। শহরের বাচ্চারা একটু কাছে আইলে ভিতরে কুত্তা দৌড়ানি শুরু হইয়া যায়। এই বলে উঠতে উঠতে আবার বলে, এই আরেক জ্বালার শহর যন্ত্রণা। হাতের লাইটটা নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে, তবে দরজার কাছে এসে আরেক দফা পিছনে তাকাতে ভুলল না। ঘুমন্ত নাজহারকে দেখে অজান্তে মুচকি এসে বলে, মাইয়াটা সুন্দর আছে। এই বলে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাতের টর্চটা জ্বালায়। কোরামন আলীকে নিয়ে বের হয় বিলের উদ্দেশ্যে। কোরামন আলী পা ফেলতে ফেলতে বলে, ভাইজান কোসানসি নয়ডা। তৌসির লুঙ্গির কোনা তুলে ধরতে ধরতে বলে, ভালো করছিস, আগেরটায় ধরা ছিল না। কোরামত আলী এবার জিজ্ঞেস করে, ভাইজান এত দেরি হইল কেন আপনার? তৌসির উত্তর দেয়, আর কোস না, তোর ভাবির লেগে দেরি হয়ে গেছে। এইটা শুনে কোরামত আলী আর কিছু বলল না, চুপচাপ কিছু সময় পার করে। তারপর আবার প্রশ্ন করে, আচ্ছা ভাইজান একটা কথা কই। কি কবি, তুই তো কথা কইস খালি। কোরামত আলী অনুমতি পেয়ে জিজ্ঞেস করলো, আপনার সাধুকর্ম সম্পর্কে কিছু জানি না, ভাবি আপনারা কিছু কয় না। তৌসির কোরামতের প্রশ্নে অল্প হাসে, তারপর উত্তর দেয়, কিছু কয় না মানে আমারে জেলে দিয়ার ডর দেখায়, আর কিছু কমু তরে। কোরামত আলী এটা শুনে বুক টেনে শ্বাস ছেড়ে বলে, সাবধানে থাকেন ভাই, খবিশদের মাইয়া আনছেন। কথা বলতে বলতে এতক্ষণে বিলের কাছে চলে এসেছে ওরা। তৌসির কিছুটা কোনো মতে হাতে নিতে নিতে বলে, জানিও খবিশের ঘরে মাইয়া নোবেলপ্রাপ্ত গাদ্দারিনী, কিন্তু কি করমু, বউ তো আমার, আর বউয়ের বেলায় সব গাদ্দারিনী মাফ। কোরামত এটা শুনে হাবলার মতো হেসে বলে, হ ভাই, বউয়ের বেলায় সব মাপ, বউ মানে মহারানী, আর বউ মানে মররানীও হয়, তাকে এক কথায় বলে মরণের রানী। বউরে মরণের রানী কইলেও রাজত্ব বউয়ের হাতে দেওয়া উচিত না। কেন? বউদের রাজত্ব দিলে জীবন শেষ, ওরা রাজত্ব পাইবার রাজার কলিজার উপর উঠা আজান দেয়। এই বলে তৌসিক লুঙ্গির নিচের অংশ কোনা গুজে কোচটা ধরে সামনে এগোয়। কোরামত আলী আর কিছু না বলে চুপচাপ পিছু নিতে নিতে চলে যায়। তৌসির হঠাৎ থেমে যায়, কি একটা ভেবে আশেপাশে চোখ বড় বড় করে তাকায়। তারপর হাতে থাকা মাছ ধরা লোহার কোচটা শক্ত করে ধরে পিছনে তাকে এক মুহূর্ত দেরি না করে সোজা কোরামত আলীর বুকে ফ্যাট করে লোহার কেঁচোর আগাগুলো ঢুকিয়ে দেয়।